বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, কারণ আমরা হয়তো একদম মানে ফিনিশিং লাইনের একদম কাছে থাকি, বাট আমরা বুঝতে পারি না যে আমরা কতটা কাছে আছি। হয়তো আমরা ধর এইটা যদি ফিনিশিং লাইনে, আমরা তো এইখানে রয়েছি, বাট আমরা বুঝতে পারছি না যে আর দুপা হাঁটলে হয়তো পেয়ে যেতাম। বাট অনেক সময় আমরা এই দুপা না হেঁটে আমরা ছেড়ে দিই নিজের রাস্তা, বা ছেড়ে দিই যে অনেক কঠিন মনে হচ্ছে আর যাবো না। এরকম প্লিজ করিস না। যারা খুব ভালো করে পড়েছিস আর কটা দিন আছে নিজের একদম 100% দে, এবং যারা বিশেষ করে বর্ডার লাইনে আছিস আমি চাইবো তোরা খুব ভালো করে পড়, কারণ যারা পেয়ে যায়, যারা ভালো পারছে তারা তো আমি জানি পেয়ে যাবে, বাট যারা বর্ডার লাইন আছে তারা যদি সিলেকশন পায় তো আমার খুব ভালো লাগে আর কি। হ্যালো এভরিওয়ান, তো আশা করছি সবাই খুব ভালো রয়েছিস। প্রথমেই সকলকে শুভ নববর্ষ। তো আর নিটের মাত্র 15 দিনের আশেপাশে বাকি রয়েছে, মানে হচ্ছে 2 সপ্তাহ, মানে 14 days to 15 days মতো বাকি রয়েছে। আমি মে মাসের 1-2 দিনকে বাদ দিচ্ছি। তো তোরা ভালোই হয়তো পড়াশোনা করছিস সবাই। আমি একটা ইউটিউবের কমিউনিটি পোস্ট করেছিলাম, তো ওখানে বেশ সবাই ডাউট দিয়েছিস যে দাদা আমি ঠিক ভালো করে ফোকাস করতে পারছি না, বা কারোর নাম্বার ইনক্রিজ করছে না। মেন সমস্যা ছিল যেটা হচ্ছে নাম্বার ইনক্রিজ করছে না। আমি ভাবলাম যে লাস্ট 15 দিনের একটা রোড ম্যাপ দেওয়া যাক, যে লাস্ট 15 দিনে আমি কিভাবে পড়াশোনা করেছিলাম এবং কিভাবে পড়াশোনা করলে একটা বেটার, যারা মেনলি হচ্ছে এই বর্ডার লাইনে রয়েছিস, কারণ মেন সমস্যা হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের দিয়ে যারা হচ্ছে বর্ডার লাইনেতে, যারা মোটামুটি 600, 500, 80, 90 স্কোর করছিস তারা তো জানিস যে বেরিয়ে যাবি। বাট যারা বর্ডার লাইনে রয়েছে, মানে 450 থেকে 530-এর মধ্যে মোটামুটি স্কোর করছে, তারা কি করে একটু নাম্বার ইনক্রিজ করে ওই বর্ডার লাইন থেকে, বর্ডার লাইন পার করে একটা নিটের জার্নি থেকে এমবিবিএস জার্নিতে আসতে পারে, তাদের নিয়ে হচ্ছে মেন প্রবলেম। তো চল শুরু করা যাক ভিডিওটা। তো সবার প্রথমে হচ্ছে এই 15 দিনকে আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট 7 days এবং তারপর হচ্ছে লাস্ট হচ্ছে 8 days। তো ফার্স্ট 7 ডেতে মেন হচ্ছে দুটো জিনিস করা উচিত। সবার প্রথমে হচ্ছে যারা এপ্রিল মাসে একবার পিওয়াইকিউ করে ফেলেছে তাদের এই 7 ডেসে পিওয়াইকিউ করার প্রয়োজন নেই। বাট যারা এই এপ্রিল মাসে এখনো একবারও পিওয়াইকিউ সলভ করেনি তাদের ক্ষেত্রে আমি বলবো সবার ফার্স্টে হচ্ছে একবার প্লিজ পিওয়াইকিউ কর। অনেকে ভাববি যে বছরে তো সারা বছর আমি 2-3 বার অলরেডি পিওয়াইকিউ করেছি, তাহলে আবার লাস্ট মুহূর্তে কেন পিওয়াইকিউ করবো? বাট প্লিজ একবার পিওয়াইকিউ কর, কারণ পিওয়াইকিউ করলে কি হবে না, পুরো যে সিলেবাসটা, তার যে ইম্পর্টেন্ট টপিকগুলো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো বারবার বারবার নিতে আসে, সেই টপিকগুলো একবার রিভাইজ হয়ে যাবে পিওয়াইকিউ থ্রু। তো আমিও একবার করেছিলাম, আমি চাইবো তোরা সকলে কর। বেশি না, 2015 থেকে 2025 এই লাস্ট 10 ইয়ার্সের মোটামুটি করলেই হবে। এবং চেষ্টা করবি যে সমস্ত জায়গাকার পেপারগুলো, মানে বিশেষ করে প্রতিবারই তো নিতে 1-2 করে 3টে এরকম করে পেপার হয়, তো প্রত্যেকটা পেপারের পিওয়াইকিউ গুলো, হ্যাঁ এমন না যে পিওয়াইকিউ গুলো ধরে মানে 2015 পেপার আগে সলভ করছিস তারপর 2016 এরকম করছিস, তা না। পিওয়াইকিউ পেপারগুলোতে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ তোরা সলভ কর। বাকি যাদের পিওয়াইকিউ মোটামুটি একবার সলভ হয়ে গেছে এবং তার সঙ্গে পিওয়াইকিউ সঙ্গে সঙ্গে এক্সট্রা তোরা কোশ্চেন প্র্যাকটিস করতে চাস, তো সেক্ষেত্রে 4 থেকে 5টা হচ্ছে তোরা ফুল সিলেবাস টেস্ট হচ্ছে এই প্রথম 7 দিন, মানে এই 15 তারিখ থেকে মোটামুটি 21 তারিখ 22 তারিখ পর্যন্ত 5টা বা 4টে ফুল সিলেবাস টেস্ট দিতে পারিস অল্টারনেট ডেতে, বা কোনো দিন পরপর 2 দিন করে দিতে পারিস। যারা মোটামুটি খুব ভালো স্কোর করছিস তারা তো প্রতিদিন বা অল্টারনেট ডেতে ফুল সিলেবাস টেস্ট দে, বাট মোটামুটি যারা একটু কম স্কোর করছিলি, একটু ভাবছিলি যে কতগুলো ফুল সিলেবাস দেবো, তো এই সপ্তাহে একটু বেশি করে ফুল সিলেবাস টেস্ট দিয়ে নে এবং তার সঙ্গে সঙ্গে অ্যানালিসিস কর। যাদের মেইনলি বলছিস যে তারা নাম্বার ইনক্রিজ করছে না, দেখ তোদের মেন সমস্যা হচ্ছে এই অ্যানালিসিস যখন করছিস না, এই অ্যানালিসিস থেকে তোদের যে উইক টপিকগুলো বেরোচ্ছে না, সেই উইক টপিকগুলোর উপর তোরা কাজ করছিস না। যদি এই উইক টপিকগুলোর উপর ভালো করে কাজ করিস তাহলে নাম্বার ইনক্রিজ হতে বাধ্য। এরকম কোনো মানে বিশাল কিছু, মানে ব্যাপক কঠিন কিছু জিনিস না, সিম্পল জিনিসই, বাট কাজ হচ্ছে এই উইক টপিকগুলো থেকে ভালো করে একবার করে কোশ্চেন প্র্যাকটিস করা। মানে মোটামুটি টপিকগুলো যদি একবার রিড করে নিই, 5 থেকে 10টা করে কোশ্চেন প্র্যাকটিস করা। যারা এটা ভালো করে করতে পারবে এবং উইক টপিকগুলো একবার পড়ে ছেড়ে দিলাম তা বললে হবে না, মোটামুটি 2-3 বার রিভাইজ করতে, মোটামুটি 3-4 দিন অন্তর অন্তর বা 5 দিন অন্তর অন্তর একবার করে রিভাইজ করতে হবে। তাহলেই দেখবি উইক টপিকগুলো যখন স্ট্রং টপিক হয়ে যাবে তখন দেখবি নাম্বারটা হুট করে ইনক্রিজ করে যাবে। তো এই সপ্তাহে 4 থেকে 5টা ফুল সিলেবাস টেস্ট দে এবং তার সঙ্গে উইক টপিকগুলোর উপর কাজ করে যে করেই হোক চেষ্টা কর নাম্বারটা প্রতিটা টেস্টে যেন 10 নম্বর 20 নম্বর করে ইনক্রিজ করে। নেক্সট হচ্ছে 8 দিন, মানে পরের সপ্তাহ থেকে মোটামুটি 8 দিন কি করা উচিত। তাই নেক্সট 8 দিন হচ্ছে আমি বলবো একবার প্লিজ তোরা ডিটেলস নোট বা শর্ট নোট, যে যেরকম যার যেটা মেনলি হচ্ছে প্রেফারেবল, যে ডিটেলস নোট থেকে পড়েছিস এত সারা বছর তারা ডিটেলস নোট থেকে রিভিশন করবি। যারা শর্ট নোট থেকে বারবার করে রিভিশন করে আসিস মোটামুটি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে, তাদেরকে আমি বলবো যে প্লিজ শর্ট নোট থেকে রিভাইজ কর, নতুন করে ডিটেলস নোটে যাওয়ার দরকার নেই। বাট এরকম অনেক ক্ষেত্রে হয় যে বারবার শর্ট নোট রিভাইজ করে যে দাদা এতবার শর্ট নোট রিভাইজ করেছি মনে হচ্ছে না কোনো একটা পয়েন্ট হয়তো ভুলে গেছি বা কোনো একটা পয়েন্ট হয়তো শর্ট নোটে লিখিনি, সেটা হয়তো একবার যদি না দেখে যাই বাই চান্স এক্সামে যদি মনে না আসে, তো সেক্ষেত্রেও তোরা ডিটেলস নোট রিভিশন করতে পারিস। বাট যেহেতু এই লাস্ট 8 দিনে মোটামুটি তোদের 80টার কাছাকাছি হচ্ছে কিনা চ্যাপ্টার রিভাইজ করতে হবে টোটাল, তো সেক্ষেত্রে ডিটেলস নোটে রিভিশন করতে হলে অনেক বেশি টাইম লাগতে পারে, কারণ প্রতিদিন প্রায় 10 থেকে 12টা চ্যাপ্টার রিভাইজ করতে হবে না। তো সেক্ষেত্রে শর্ট নোট মোর প্রেফারেবল, বাট যদি কেউ চাস ডিটেল নোটও করতে পারিস। এবং তার সঙ্গে সঙ্গে এই যে সপ্তাহ যেখানে হচ্ছে নেক্সট সপ্তাহ যেটা 8 দিন করছিস, সেক্ষেত্রে বেশি ফুল সিলেবাস টেস্ট দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু এতগুলো চ্যাপ্টার রিভাইজ করতে হবে,
তো সেক্ষেত্রে অতটাও বেশি টাইম পাবি না। তো সেক্ষেত্রে মাত্র 2 থেকে 4টা হচ্ছে ফুল সিলেবাস টেস্ট দে এবং তার সঙ্গে হচ্ছে অ্যানালিসিস কর। বাট এক্ষেত্রে আমি বলবো একটুখানি যে উইক যে পয়েন্টগুলো যেগুলো বেরোচ্ছিল প্রথম টেস্ট থেকে, মানে ফার্স্ট উইকের টেস্ট থেকে, সেই টপিকগুলোর উপর একটু বেশি করে ফোকাস কর। দরকার হলে সেই টপিকগুলো একটু আরো একবার দুবার রিভাইজ করার চেষ্টা কর। এই একটু টেস্ট হচ্ছে কম দিয়ে এই সময়টায়, ঠিক আছে? বাকি এখন যদি বলিস তোরা যে প্রতিটা দিন কি করে কাজ করবি, দেখ দিনের মোটামুটি 12টা ঘন্টা তো সবাই মোটামুটি পড়ছে, 10 থেকে 12 ঘন্টা পড়ছে। তো এই 10 থেকে 12 ঘন্টাকে দুটো ভাগে ভাগ করতে পারিস। যারা 10 ঘন্টা পড়ছিস তারা 6 ঘন্টা প্লাস 4 ঘন্টা, যারা 12 ঘন্টা 8 ঘন্টা প্লাস হচ্ছে 4 ঘন্টা। এবং এই 8 ঘন্টা যেটা হচ্ছে মেজর টাইম, তোরা সকালে বেলায় হয়তো 4 ঘন্টা, রাত্রিবেলায় 4 ঘন্টা, এই মেজর টাইমটা হচ্ছে তোরা 5 থেকে 6 ঘন্টা রিভিশনের জন্য রাখ। আর বাকি মোটামুটি 1 থেকে 2 ঘন্টা রাখ হচ্ছে এই মিস্টেক বুক, মানে তো নিশ্চয়ই হয়তো যারা টেস্ট দিয়ে কোনো মিস্টেক বুক বানিয়েছিস, বা যারা মিস্টেক বুক বানাসনি তারা হয়তো যে কোশ্চেন পেপার বানিয়েছিস সেই কোশ্চেন পেপারই হয়তো লিখছিস তোরা, মানে মিস্টেকগুলোকে ভালো করে। তো সেই দুখানা জিনিস যে কোনো যারা যেটা করছিস সেটাকে 1 থেকে 2 ঘন্টা বসে রিভাইজ কর। কারণ এই সময় যদি রিভিশনগুলো না করিস যে ভুল কি হয়েছিল, তাহলে সেইগুলো যদি বাই চান্স এক্সামে চলে আসে আবার ভুল হয়ে যাবে। তো এত কষ্ট করে ভুলগুলো আইডেন্টিফাই করার কোনো মানে থাকবে না। তো প্লিজ একবার রিভাইজ কর। আর তার সঙ্গে হচ্ছে বাকি যে 4 ঘন্টা দিনে রয়েছে, মানে মোটামুটি ধর এই 2 থেকে 6টার যে টাইমটা, যে টাইমে আমি এখন ভিডিও শুট করছি, তো এই টাইমটাতে তোরা কি কর, নয় টেস্ট দে, নয়তো পিওয়াইকিউ কর, নয়তো অ্যানালিসিস কর। যেদিন টেস্ট দিচ্ছিস সেদিন শুধু টেস্টই দে, তার পরের দিন অ্যানালিসিস কর ওই টাইমটাতে। যেদিন টেস্ট দিচ্ছিস না বা অ্যানালিসিসও করছিস না সেই দিনটা, ওই দিনটা বসে পুরো পিওয়াইকিউ সলভ কর। একসঙ্গে বসে তোর প্রায় 6-7টা চ্যাপ্টার পিওয়াইকিউ সলভ হয়ে যাবে। প্রচুর তো কোশ্চেন না, 2015 থেকে 2025 হলে একটা চ্যাপ্টার তোর মিনিমাম হয়তো 50 থেকে 60টা ম্যাক্সিমাম কোশ্চেন হবে, যেটা অলরেডি তোরা 2-3 বার অলরেডি সলভ করে ফেলেছিস। তো অত বেশি টাইম লাগবে না, তো একটু ফোকাস করে পড়লে অবশ্যই পসিবল হবে এটা। বাকি হচ্ছে যদি বলিস ফার্স্ট এবং সেকেন্ড মেতে কি করা উচিত, দেখ এই দুটো দিন খুব একটা বেশি প্রেশার মাথার মধ্যে দেওয়ার দরকার নেই। অলরেডি সারা বছর খুব ভালো করে পড়েছিস, তো নিজের প্রিপারেশনের উপর একটু ভরসা তো রাখতেই হবে। তো এই দুটো দিন মেনলি হচ্ছে বায়োলজির যে এনসিআরটিটা আছে সেটা খুব সুন্দর করে একবার পুরো দেখ। ফার্স্ট পেজ টু লাস্ট পেজ তো পড়া সম্ভব নয়, বাট ইম্পর্টেন্ট টপিকগুলো, ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হাইলাইট করেছিস, যেগুলো সাইডে ছোট ছোট করে লিখেছিস, এবং তার সঙ্গে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ডায়াগ্রামগুলো, প্রতিটা ডায়াগ্রাম একবার সুন্দর করে দেখে নে। এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো তোরা পয়েন্টিং বাগেরা করে রেখেছিস সেগুলো একটু দেখে নিবি। তার সঙ্গে হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রির নোট, যারা ইনঅর্গানিকের হচ্ছে তোরা এনসিআরটি যারা পড়ছিস তারা এনসিআরটি পড়বি, যারা নোট বানিয়েছিস তারা নোট পড়বি। তার সঙ্গে অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে নোট বল বা শর্ট নোট বল বা ফ্লোচার্ট বল, যেগুলো তোরা বানিয়ে রেখেছিস সেগুলোই করবি। নতুন কোনো নোট বা নতুন কোনো চ্যাপ্টার বা নতুন কোনো টপিক যদি কিছু ছেড়ে দিয়ে থাকিস সেগুলো নতুন করে করার খুব একটা প্রয়োজন নেই এই সময়, ঠিক আছে? লাস্ট 15 দিন যেগুলো আগে পড়েছিস সেগুলোতেই ফোকাস করা মেন টাইম। বাকি হচ্ছে ফিজিক্স এবং ফিজিক্যাল কেমিস্ট্রি ক্ষেত্রে মেনলি ফর্মুলা শিট, যেগুলো শর্ট নোটে ফর্মুলা শিট রয়েছে বানানো, সেগুলোই করবি নতুন করে পুরো একদম। সেই আমার যদি বলিস তো আমার 10টা না 15টা খাতা হয়েছিল এমআর স্যারের, তো ওগুলো তো পড়া কখনোই পরীক্ষার আগের দিন সম্ভব না। তো এই 3টে জিনিস মোটামুটি ফার্স্ট এবং সেকেন্ড মেতে ওভারঅল একবার করে দেখবি। চেষ্টা করবি যে সমস্ত জিনিস যেন একবার মানে চোখের তলার থেকে একবার যেন যায়, তাহলেই হবে। খুব বিশাল ডিটেলসে দেখার দরকার নেই, বাট ওভারঅল যেন চোখের তলা মানে এই পলকের তলার থেকে যেন একবার করে যায়। তাহলে কি হয় না, এক্সামে গিয়ে মনে হয় না যে আমি অনেকদিন আগে পড়েছি, হুট করে পড়েছি, ওখানে গিয়ে হুট করে বমি করে দেওয়া যায়, এরকম একটা কন্ডিশন করে দিতে হবে, ঠিক আছে? বাকি এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো হচ্ছে সবাইকে মাথায় রাখা উচিত, কারণ যেহেতু এক্সাম খুব কাছে, একটা হচ্ছে কম্পেয়ার করার দরকার নেই কারোর সঙ্গে। দেখ তুই যেটা পড়েছিস তুই বেস্ট পড়েছিস, কারোর সঙ্গে কম্পেয়ার করার দরকার নেই যে ও কতটা পড়েছে, ও নিটে কত, মানে ও মক টেস্টে কত পাচ্ছে, এরকম কম্পারিজন কোনো দরকার নেই। তুই নিজে বেস্ট, নিজে পড়েছিস ভালো করে, এটুকুর উপর নিজের উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে? যতটা সম্ভব ততটা পর। এমন নয় যে প্রতিদিন আমি 12 ঘন্টা পড়তে বলছি বলে তোকে 12 ঘন্টা পড়তে হবে, তা নয়। যারা ধর অনেক পুরো বছর খুব ভালো করে পড়ছিস তারা এই সময় স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আমি স্যাচুরেট হয়ে গেছিলাম, আমি 12 ঘন্টা করে পড়তে পারতাম না, আমি ওই 8 থেকে 10 ঘন্টা ম্যাক্সিমাম 11 ঘন্টা এরকম পড়তে পারতাম, 12 ঘন্টা যেতে পারতাম না। তো যারা খুব ভালো করে সারা বছর পড়েছিস তারা এতটা হয়তো পড়তে পারবি না, বাট যারা মানে একটু ফাঁকি মেরেছিস তারা চেষ্টা কর 12-13 ঘন্টা করে পড়ার অবশ্যই। বাকি যতটা হয় তাতেই খুশি থাক। এমন নয় যে প্রচুর কিছু পড়তে হবে, তা নয়। সারা বছর যা পড়েছিস তার থেকে সব কোশ্চেন আসবে, এমন নয় যে এই সময় 12 ঘন্টা 14 ঘন্টা পড়লেই তো সব কোশ্চেন পাবি, এরকমটা কোনো ব্যাপার নয়। বাকি হেলথের ওপর খুব নজর দে, কারণ গরম যে হারে পড়েছে বুঝতেই পারছিস, আমি পুরো ঘেমে একদম, যেহেতু ফ্যান চালানো যায় না শ্যুট করার সময়, তো খুবই গরম পড়েছে, তো একটু ডিহাইড্রেটেড হয়ে যাওয়ার চান্স খুব বেশি। পারলে একটু ডাবের জল টল খা এবং গ্লুকন্ডি খা। বিশেষ করে যারা মক টেস্ট বাইরে দিতে যাচ্ছিস, মানে অফলাইন দিতে যাচ্ছিস, তারা একটু ডাবের জল টল নিয়ে যা বা একটু ঠান্ডা জল টল খা। বেশি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার দরকার নেই। মোটামুটি চেষ্টা কর যে একটু নিজেকে হাইড্রেটেড রাখার, কারণ 3 লিটারের আশেপাশে জল খাওয়ার চেষ্টা কর। প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে, মারাত্মক গরম পড়েছে এবং প্রতি বছরই এটা পড়ে, এমন না যে এবার পড়েছে, প্রতি বছরই এরকম পড়ে। তো তুই যে কন্ডিশনে যাচ্ছিস আমরাও ঠিক সেম কন্ডিশন থেকে বেরিয়েছি, তো এরকম কিছু ভাবার দরকার নেই যে আমি শুধু ইউনিক কিছু করছি, সবাই সেম কন্ডিশন থেকে বেরিয়েছে, ঠিক আছে?
তো কিছু না কিছু বাকি হচ্ছে অল টাইম থাকবে। তো এরকম ভাবার দরকার নেই যে 12 ঘন্টার মধ্যে আমি যা যা প্ল্যান করেছি সমস্ত কিছু মানে প্ল্যান একদম ফুলফিল হবে, এরকম কখনোই হবে না। কিছু না কিছু অল টাইম থেকে থাকবে এবং পরীক্ষার দিন অবধি, শেষ দিন অবধিও কিছু না কিছু থেকে যাবে। তো ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। নিজে যেটুকু পড়েছিস, ভালো করে পড়েছিস, নিজের প্রিপারেশনের উপর ভরসা রাখতে হবে, ঠিক আছে? আমি রিসেন্টলি একটা স্যারের খুব ভিডিও দেখছিলাম, তো স্যার একটা কথা বলছিল, दिमाग शांत होना चाहिए एंड दिल में आग होना चाहिए। लास्ट সময়ে একদম দিল দিল में आग होना चाहिए ভাই, যে আমাকে যে কোনো একটা সিলেকশন নিতে হবে, বাট দিমাগ হচ্ছে একদম বিলকুল শান্ত होना चाहिए, ঠিক আছে? দিমাগ থেকে একদম ঠান্ডা রাখতে হবে। পরীক্ষার হলে গিয়ে যেন সুন্দর করে যেটুকু পড়েছি সেটুকু যেন আমি আউটপুট বার করে আনতে পারি, ঠিক আছে? যে সারা বছর শুধু ইনপুট নিয়ে গেছি এবং পরীক্ষার হলে গিয়ে মাথা গরম করে একদম সবকিছু একদম ধীরে দিয়ে চলে আসলাম, এরকমটা যেন না হয়, ঠিক আছে? ইউ আর রেডি, একদম তোরা কমপ্লিটলি তোরা রেডি, একদম খুব ভালো করে পড়েছিস। এবং অবশ্যই ডক্টর ড্যাশ তোদের যে যার নাম আছে তার সঙ্গে তার আগে ডক্টর অবশ্যই চলে আসবে 3rd মের দিন। তো ভালো করে পড়, পরীক্ষা দিয়ে এসে একটা যেন খুব সুন্দর করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন বলতে পারি না আমার প্রিপারেশনটা একদম অর্থিত হয়েছে, ঠিক আছে? তো লাস্ট আর মাত্র 14-15 দিন রয়েছে, নিজের একদম বেস্ট দে। বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, কারণ আমরা হয়তো একদম মানে ফিনিশিং লাইনের একদম কাছে থাকি, বাট আমরা বুঝতে পারি না যে আমরা কতটা কাছে আছি। হয়তো আমরা ধর এইটা যদি ফিনিশিং লাইনে, আমরা তো এইখানে রয়েছি, বাট আমরা বুঝতে পারছি না যে আর 2 পা হাঁটলেই হয়তো পেয়ে যেতাম। বাট অনেক সময় আমরা ওই 2 পা না হেঁটে আমরা ছেড়ে দিই নিজের রাস্তা, বা ছেড়ে দিই যে অনেক কঠিন মনে হচ্ছে আর যাবো না। এরকম প্লিজ করিস না। যারা খুব ভালো করে পড়েছিস আর কটা দিন আছে, নিজের একদম 100% দে। এবং যারা বিশেষ করে বর্ডার লাইনে আছিস, আমি চাইবো তোরা খুব ভালো করে পড়, কারণ যারা পেয়ে যায়, যারা ভালো পাচ্ছে তারা তো আমি জানি পেয়ে যাবে, বাট যারা বর্ডার লাইন আছে তারা যদি সিলেকশন পায় তো আমার খুব ভালো লাগে আর কি। বিশেষ করে কারণ যদি এই 40,000 যদি সিলেকশন হয়, তার মধ্যে ধর 5 থেকে 7,000 যারা জানে অলরেডি সিলেক্ট হয়ে যাবে, মানে ওই রেঞ্জে নাম্বার পাচ্ছে অলরেডি। বাট যাকে মানে বাকি আর কি 30,000 মতো জানে না যে আদৌ কি হবে না হবে, ওই 30,000 মধ্যে থেকেই সবাই উঠে আসে, আমি ওই 30,000 মধ্যে থেকেই উঠে এসেছি। তো এটাই আর কি চাইবো, তো তোরা খুব ভালো করে পড়। আর লাস্ট কটা দিন আছে, ঠিক আছে? চল দেখা হবে তোদের সঙ্গে কোনো না কোনো মেডিকেল কলেজে, অবশ্যই অ্যাজ এ MBBS স্টুডেন্টের জুনিয়র হিসেবে তোদের সঙ্গে দেখা হবে। অবশ্যই তোরা জুনিয়র হিসেবে আসবি আমাদের কলেজে, বা যে কলেজে আসিস না কেন, কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাস, ফার্স্ট টাইম এরকম ট্রাই করছি আর কি। চল টাটা, ভালো থাকিস, সুস্থ থাকিস এবং ভালো করে পড়াশোনা কর। অল দ্য বেস্ট ফর দ্য এক্সাম, টাটা।